তিনি কিন্তু দ্বিধা বিভক্ত ছিলেন, তিনি কিন্তু কনফিউজ লোক ছিলেন, কারণ সে সময়টা পরিষ্কার ছিল না, পরিচ্ছন্ন ছিল না। ফলে তিনি ভারতীয়তা বনাম বাঙালিপনা এই দুয়ের মধ্যে যদি তার সময় আপনি তাকান, তিনি কিন্তু ভারতীয় ছিলেন, তিনি কিন্তু বাঙালি ছিলেন না। যেখানে বাংলা ভাষাকে তিনি ভারতের জাতীয় ভাষা আকারে তিনি সমর্থন করেন না। এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। বাংলা ভাষাকে ভাষা হিসেবে যারা প্রথম গ্রহণ করেছে, তাদের ভাষা হিসেবে এরা ছিল বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু না কিন্তু। ফলে এই হিস্টোরিক্যাল ব্যাপারটা আমাদের বুঝতে হবে। বাঙালি বলতে কিন্তু বাঙালি মুসলমান বোঝায়, বাঙালি হিন্দু বোঝায় না। আমি আসবো সে পয়েন্টে। কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে আমরা আমার কথাটা আপনি ধরতে পারবেন। ফলে রবীন্দ্রনাথ সে সময় যেটা করেছে সেটা প্রথম সাহিত্য সম্পর্কে ধারণাটা একদম নতুন তার। তিনি যে সাহিত্য সহিত শব্দ থেকে এসছে, যার মানে হচ্ছে অপরের সহিত সম্পর্ক করা, সম্বন্ধ তৈরি করা। এই সম্বন্ধ দুই প্রকার, একটা হচ্ছে অতীতের সঙ্গে সম্বন্ধ, আর হচ্ছে বর্তমানের সঙ্গে সম্বন্ধ। বর্তমানের সঙ্গে যে সম্বন্ধটা আপনি রচনা করবেন, এটাকে তিনি বলছেন নেশন, মানুষ জাত, মনের ভাবনা। আমার মনের মধ্যে যে 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 কি বলে যে বাগানটা আমি তৈরি করি, মনের মধ্যে যে সৃষ্টিটা আমি তৈরি করি, এই বাগানটা যখন আমি পরিচর্যা করি, তখন কিন্তু এটা নেশন তৈরি হয়। যে কারণে উনি নেশনটা কিন্তু বাংলায় অনুবাদ করতে পারেন না। উনি বলছেন, উনি ব্যবহার করেছেন শব্দটা আর্নেস্ট রেনা নামে খুব ফরাসি একজন ন্যাশনালিস্টের লেখা ব্যাখ্যা করে বলতে গেছেন, এবং সেটা বলছেন যে নেশন তো কোনো বাংলা হয় না, কারণ আমরা তো বাংলাতে জাতি বলতে বুঝি বর্ণ বুঝি, ওই যে বর্ণাশ্রম প্রথাতে যে বর্ণ, অর্থাৎ জাতি বলতে আমরা যেটা বুঝি এটা আসলে ইংরেজি নেশন না। ফলে তিনি আরোহ করছেন, তার খুবই গুরুত্বপূর্ণ, নেশন কি আরোহ করছেন। তাহলে নেশন শব্দটা আমরা ওই ইংরেজি যেমন আছে তেমনি ব্যবহার করতে হবে। খেয়াল করে আমরা কিন্তু এগুলো পড়ি নাই, যে তিনি যে একটা ক্রাইসিসের ভিতরে দিয়ে যাচ্ছেন, এই যে পাশ্চাত্যের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে একটা শব্দকে অনুবাদ কি করে করতে হবে, সেখানে যে কনসেপচুয়ালি তিনি যখন প্রবেশ করছেন, তখন তিনি ধরতে পারছেন সমস্যাটা কি। এই আমরা রবীন্দ্রনাথকে দেখি যে কিন্তু এই সাম্রাজ্যবাদের সঙ্গে, কলোনিয়ালিজমের সঙ্গে, পাশ্চাত্য সভ্যতার সঙ্গে কিন্তু তার একটা লড়াই চলছে, এবং এটাকে সে আত্মস্থ করছে সাহিত্যের জায়গা থেকে। তথাকথিত আপনার এই যে বড় বড় কথা বললাম সাম্রাজ্যবাদ বিরোধী, বড় বড় কথা বললাম কলোনিয়ালিজম বিরোধী, এইসব কথাটা বলেন না, লিটারেরি ফিগার আকারে সাহিত্যের জায়গা থেকে তিনি মোকাবেলা করছেন। তো এটা তো কাজে লাগে আমার। তার ফলে আমি যখন বলি যে সাহিত্য কথাটা বলতে শহীদ, যে আমরা এখন যে বড় বাংলা শব্দটা আমি ব্যবহার করি, ওটা রবীন্দ্রনাথের শহীদ কথাটা থেকে ব্যবহার করি, সাহিত্য সম্বন্ধ তৈরি করা। আমি যদি আগে বৃহত্তর বাংলা করতে চাই, বাংলা ভাষার মধ্যে আরেকটা নতুন সমাজ তৈরি করতে চাই, তারা সাহিত্য কথাটা আমার সাংঘাতিক কাজে লাগে। এটা পলিটিক্যাল, যে সকলের আমার অপর যারা, তার সঙ্গে সম্বন্ধ করার জন্য সাহিত্য। সাহিত্য তো রাষ্ট্র মানে না, সাহিত্য তো আপনার জাতিবাদ মানে না, সাহিত্য তো সম্পর্ক করে, ওর কাজই তো সম্পর্ক তৈরি করা। যাকে আমি চিনি না, যে আমার শত্রু, তার সাহিত্য আমার ভালো লাগে, তাকে সম্বন্ধ করার কাজই তো হচ্ছে ভাষার মধ্যে দিয়ে করা। তাহলে এটা কিন্তু আপনি রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছেন। তাহলে এটা তো গুরুত্বপূর্ণ কি জন্য? এই জন্য যে রবীন্দ্রনাথের পরে আমি যাদেরকে কেরানি সাহিত্য বলি, মানে ত্রিশের সাহিত্য, এদের কাছে সাহিত্য বলতে তারা ওই যে ইউরোপীয় ইম্পেরিয়ালিজমের যে সাহিত্যের যে ধারণা, লিটারেচার অর্থে, এটাকে তারা অনুবাদ করেছে। সাহিত্য মানে লিটারেচার। আপনি আজকে বাংলাদেশে যদি আমি এখন যারা আমার কথা শুনছেন, যদি তারা নিজেকে জিজ্ঞাসা করেন, তারা প্রত্যেকেই কিন্তু সাহিত্য বলতে বুঝে কিন্তু লিটারেচার। লিটারেচার যখনই বুঝবেন, আপনি জাস্ট একটা কলোনিয়ালিস্ট মনের অধিকারী। এটা কিন্তু সাহিত্যের মানে এটা না। কিন্তু আমরা বাংলা এটা করি না। এই সাহিত্যের যে লিটারেচারের মানে, এটা গড়ে উঠেছে পাশ্চাত্যে, এটা পাশ্চাত্যের ধারণা। প্রিন্টিং টেকনোলজি যখন গড়ে উঠেছে, মানে আপনার গুটেনবার্গ টেকনোলজি, এর মধ্য দিয়ে যে লেখবার যে ধরনটা গড়ে উঠেছে, এই লেখবার ধরনের মধ্যে তখন সাহিত্য বলতে যা ছাপার অক্ষরে যেসব লেখালেখি হয়, এটাকে বলে সাহিত্য। কথা খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং। কিন্তু আমরা ওটাকে কিন্তু ধরে নিয়েছি সাহিত্য। কিন্তু সাহিত্য বলতে যে আমাদের যা গভীর একটা মানে আছে, এটা আমাদের সংস্কৃতির মধ্যে আছে। এবং জাতীয় সাহিত্য নামে রবীন্দ্রনাথের একটা অসাধারণ প্রবন্ধ আছে, এটা আমি পড়েই দেখি নাই, কেউ পড়ে না। এটা কেমন কথা? আমি জানি না আজম পড়ায় কিনা তার ক্লাসে, কিন্তু এটা তো গুরুত্বপূর্ণ। এটা এই কনসেপ্ট না পড়াতে আমার কিছু বুঝবে না সাহিত্য সম্পর্কে। তাহলে এটা হলো প্রথম বর্গ। আমি তো অনেক সময় নিয়েছি, সরি। সেকেন্ড আমার কাছে, যার কাছে যেটা না, সেটা কিছু আলোচনা করেছি অবশ্য। দ্বিতীয় যে কনসেপ্ট হচ্ছে নেশন। এই যে নেশনের সমস্যাটা আপনি ধরতে পেরেছেন, এটা তো আমাদের বাঙালি জাতীয়বাদের সিরিয়াস প্রবলেম, সাংঘাতিক রকম প্রবলেম।
তিনি যেহেতু নেশনের এই প্রবলেমটা ধরতে পেরেছিলেন, ফলে তিনি যখন বাংলা ভাষাকে ভারতের ভাষা আকারে, বৃহত্তর ভারতের ভাষা আকারে তিনি স্বীকার করলেন না বাঙালি হয়েও, তিনি মেনে নিলেন হিন্দি, তাহলে তার মধ্যে কিন্তু নেশনের কনসেপ্টটা তার ভাষার সঙ্গে যুক্ত না। কত খেয়াল করেন, উনি ভাষার সঙ্গে যুক্ত করে কিন্তু নেশন চিন্তা করেননি, আরো বৃহত্তর একটা জনগোষ্ঠীর চিন্তা করেছেন নেশনটা। ঠিক আছে, ওকে। এবং সেটা করতে গিয়ে তিনি ক্ষতি করেছেন, কোনো সন্দেহ নাই। কারণ আসলে তো তিনি শেষ পর্যন্ত তার যে লেখার যে ব্যবহারটা হবে এবং হচ্ছে, বা এখন বলছে পশ্চিমবাংলা হচ্ছে, এটা ভারতের হিন্দুত্ববাদকে সাপোর্ট করছে। কারণ ভারতের হিন্দুরা কিন্তু রবীন্দ্রনাথকে পড়ে না, আর ভাববার কোনো কারণ নাই, রবীন্দ্রনাথ কিন্তু বাংলাদেশে পড়ে, এটা কিন্তু আমি জোর দিয়ে বলছি। আমি আজকে যে কথাগুলো বলছি, যদি আপনি ভারতের কোনো একজন কোনো ব্যক্তি, একজন কোনো ইন্টেলেকচুয়াল দেখাতে পারেন যে রবীন্দ্রনাথকে পড়েছে এভাবে, বা আমি যেভাবে রক্তের দাগ মুছে রবীন্দ্রনাথ লিখেছি, তাহলে আমি আমার কথাটা উড্র করবো। আপনি একজনকে পাবেন না পশ্চিমবাংলায়। কারণ রবীন্দ্রনাথ তো আমার কাছে পলিটিক্যাল ফ্যাক্টর, আমাকে তো রবীন্দ্রনাথকে মোকাবেলা করতে হবে, তাকে অতিক্রম করে যেতে হবে। তাকে অতিক্রম করে যাওয়ার মানে কিন্তু তাকে বিরোধিতা করে না, বা বদরুদ্দোম এটাও বলে না যে রবীন্দ্রনাথ শ্রেণী থেকে চলে গেছেন, না তিনি জান না, সেটা বড় কথা। কিন্তু কথা হচ্ছে তাকে ক্রিটিক্যালি পড়া দরকার, তাকে বিটুইন দ্য লাইনস, তার সময় তিনি কেমন করে, তার সাহিত্য, ওইটা তারপর